দেববর্মা বিজেপির উনি পেয়েছেন ৭,১৯১ ভোট। প্রায় ৭,০০০ ভোটের বেশি ব্যবধানে কিন্তু ধীরেন্দ্র দেববর্মা তিপ্রামথার প্রার্থী এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। সিপিআইএম এর বদর বম হালাম উনি পেয়েছেন ১,৪৯০টি ভোট। আপনাদের জানিয়ে রাখি ৭ দেমছড়া কচুছড়া কেন্দ্রে বিপিন দেববর্মা বিজেপির হেভিওয়েট প্রার্থী কিন্তু প্রায় ৭,০০০-এরও বেশি ভোটে পিছিয়ে আছেন। বিজেপির হেভিওয়েট নেতৃত্বদের মধ্যে কয়েকজন পিছিয়ে পড়েছেন, এটাকে রাসবিহারী বাবু আপনি কিভাবে দেখছেন? পাহাড়ের জনজাতিদের মধ্যে বিজেপির জনজাতি যারা নেতৃত্বরা তারা কতটা প্রভাব ফেলতে পারছে? দেখুন, উপজাতিদের একটা অংশ অনেক দীর্ঘদিন যাবৎ এরা কিন্তু কমিউনিস্ট পার্টির চিন্তা ভাবনার সাথে জড়িত ছিল। তাদের সামনে যে নতুন একটা জিনিস আসে যে আমরা হিন্দু, সেটা তাদের মধ্যে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে। বিজেপি চাইছিল যে আমরা সেখানে জিনিসটা পৌঁছাই, কিন্তু তাদের মূল লক্ষ্য হইল যে আমরা কোনো ধর্ম নয়। কারণ আমরা দেখি পাহাড়ের ভিতরে যারা সংখ্যালঘু মুসলিম, এরা 89% মতার সাথে আছে এবং ভোটে যায়। কাজে এই সমস্ত বিষয়টা সেভাবে বিজেপি সেখানে কাজ করতে পারে। কাজে বিজেপির মাথার মধ্যে এরা ধর্ম নিরপেক্ষতা না থাকার কারণে একটা সমস্যা। দ্বিতীয় বিষয়টা হইল যে জাতি এবং উপজাতির মধ্যে যে মেলবন্ধন তৈরি করা, সেই কাজটা এরা করতে পারে। আমরা বামপন্থীরা দীর্ঘদিন চেষ্টা করেছি এত উগ্রপন্থার মধ্যে যে আমরা যাতে জাতি উপজাতির ঐক্য রাখতে পারি। জুনের দাঙ্গার পরও আমরা মানুষের পাশে থাকছি, দাঁড়াইছি এবং সেটা প্রায় অনেকটা ভালো হয়ে গেছে। কিন্তু বিজেপির সেই ভূমিকাটা সেখানে নাই। জাতি উপজাতির মধ্যে মেলবন্ধন, যেটা আমরা কাঞ্চনপুরের যে বিশ্বক্ষণ 2টা যে চিঠা আউট হয়েছে প্রকাশিত হয়েছে, সেইখানে দেখা গেছে বাঙালি সংখ্যাগরিষ্ঠ জায়গাটা বিজেপি জয়যুক্ত হয়েছে দুটো। কাজে সেই জিনিসটা একটা বোঝা গেছে যে উপজাতিদের মধ্যে যে জাত্যাভিমান আর সমতলে যে ধর্মীয় মেরুকরণ, সেটাই সেখানে কাজ করছে। এটা অন্য কোনো বিষয় না। আমরা চেষ্টা করবো যেই জিতুক, মতা ক্ষমতা যাক, কিন্তু আমি ওনাদের কাছে একটা আবেদন রাখবো, গণতান্ত্রিক অবস্থার মধ্যে যারা জয়ী হয় তারা আমার বিরুদ্ধে যারা আছে, আমার বিরুদ্ধ মতবাদ, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, বন্ধুত্ব বজায় রাখবেন, শান্তি বজায় রাখবেন। আমি আমার পার্টিসিপের পক্ষ থেকে সেই আবেদন রাখছি। ওকে, আমরা যদি মনেবাবু এই যে ব্যাপারটা যদি দেখি যে বিজেপির হেভিওয়েট কয়েকজন প্রার্থীর দিকে, বিপিন দেববর্মা ৭ দেমছড়া কচুছড়ায় উনি পিছিয়ে আছেন, অনন্ত দেববর্মা হালাহালি আসামবাড়ি, যিনি তিপ্রামথা থেকেই বিজেপিতে গেছিলেন, এমডিসি ছিলেন উনি পিছিয়ে রয়েছেন। ডেভিড দেববর্মা রামচন্দ্র ঘাটে যুবনেতা, শিক্ষিত যুবনেতা বিজেপির, উনি রামচন্দ্র ঘাট থেকে পিছিয়ে রয়েছেন। পদ্মলোচন ত্রিপুরা হেরে গেছেন ডেভিড মুরা সিং এর কাছে 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে। সদাগর কলই যিনি রানিং এমডিসি ছিলেন, সিটিং এমডিসি ছিলেন তিপ্রামথার, অম্পিনগর থেকে উনি পিছিয়ে রয়েছেন। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে, বিজেপির হেভিওয়েটের নেতৃত্বরা যারা পাহাড়ের জনজাতির নেতৃত্বরা, তারা কতটা প্রভাব ফেলতে পারছে বলে আপনি দেখছেন? না, এখানে হেভিওয়েট বা কমওয়েটের বিষয়টা, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে যে মেরুকরণটা হয়েছে, সেই মেরুকরণটাই কিন্তু একটা বিশেষ বিশেষভাবে কাজ করেছে আর কি। এখন অন্যান্য যে বিষয়গুলো আছে, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি যেগুলো আছে, বিজেপিও একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে অর্গানাইজেশনটাকে বিল্ড আপ করার চেষ্টা করে। তিপ্রামথা তো পুরাটাই একদম সংকীর্ণ জাত্যাভিমান বা জাতপাতের রাজনীতি নিয়ে খেলে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেমন কি যে এই অঞ্চলে এডিসি এলাকার মধ্যে বেশ কিছু মুসলমান ভোটার আছে, খারাপ না কিন্তু, কয়েক হাজার তো হবেই। এখন মুসলমান ভোটাররাও কিন্তু জাতীয় দলগুলোর উপর ভরসা রাখতে পারছে না। হয়তো তারা ভাবছে যে বামপন্থীদের অবস্থা বেশি সুবিধা ভালো না। তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করব? বিজেপির যেহেতু সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আছে, আমরা এই ক্ষেত্রে তারা তিপ্রামথাকেই হয়তো তাদের আশ্রয় হিসাবে বেছে নিয়েছে। কারণ আমিও অনেক সময় বিভ্রান্ত হয়েছে, দেখেছি তিপ্রামথার মিছিল টিছিলে নন ট্রাইবেল ফেস, তো ফেস দেখে তো এমনিতে বোঝা যায় না ওরা কি মুসলমান না হিন্দু। বাঙালি তো বাঙালি, সে ধর্মের দিক থেকে যাই হোক।
তো তখন পরবর্তী সময়ে যখন ব্যাপারটা নিয়ে একটু ভাবলাম, তখন দেখলাম যে না, মুসলমানদের একটা অংশ, ভালো অংশই, সবাই আমি বলবো না, একটা ভালো অংশই তীব্রমতাকে এই ক্ষেত্রে নির্বাচনে তারা মানে বিশ্বাসের জায়গা হিসাবে ওরা সমর্থন দিয়ে মানে বিজেপিকে না দিয়ে তীব্রমতাকেই তারা ভোটটা দিয়েছে আর কি। ওকে, আমাদের কাছে এই মুহূর্তে আবারও খবর রয়েছে, এক দামছড়া জম্পুই কেন্দ্রে 3690 ভোটে জয়ী ঘোষিত হয়েছেন তিপ্রামথা প্রার্থী ভবরঞ্জন রিয়াং। উনি হারিয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবীন্দ্র রিয়াং বিজেপিকে। 3690 ভোটে উনি জয়ী ঘোষিত হয়েছেন। এবং এছাড়া 9 হালাহালি আসামবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রস্মিত দেববর্মা জয়ী ঘোষিত হয়েছেন। অনন্ত দেববর্মা, যিনি তিপ্রামথার এমডিসি ছিলেন, উনি দলত্যাগ করে বিজেপিতে গেছিলেন, উনি কিন্তু হ্যাঁ অনন্ত দেববর্মা হেরে গেছেন, প্রস্মিত দেববর্মা জয়ী হয়েছেন তিপ্রামথা। অনন্ত দেববর্মা হেরে গেছেন এবং প্রস্মিত দেববর্মা হালাহালি আসামবাড়ির কেন্দ্রে অনন্ত দেববর্মা হেরেছেন, প্রস্মিত দেববর্মা জয়ী হয়েছেন তিপ্রামথা প্রার্থী। এবং দামছড়া জম্পুই কেন্দ্রে ভবরঞ্জন রিয়াং 3690 ভোটে জয় করেছে। ওকে, আমরা অবশ্যই চোখ রাখবো। আমি তবে তার আগে আরেকবার রনিবাবু, এই যে এবারের যে নির্বাচনের যে ফলাফল, এডিসি নির্বাচনের ফলাফল, তা অবশ্যই আগস্টের নির্বাচনের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? এখানে আমি একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, আগের বারে যে ডিসি নির্বাচন হয়েছিল তখন বিজেপি এবং তিপ্রামথার মধ্যে কিন্তু সিট অ্যাডজাস্টমেন্ট হয়ে নির্বাচনটা হয়েছিল। এখানে পরস্পর কিন্তু বিরোধী ছিল না, ঠিক আছে। কিন্তু এইবারের যে নির্বাচন, সেই নির্বাচনে এখন তারা আলাদা হয়ে নির্বাচিত হয়েছে। বিজেপি তারপরেও যে ফাইটটা করেছে, ফাইট করে যে কেন্দ্রে যে সমস্ত ভোট পেয়েছে, এটা তার একটা নিজস্ব ভোট ব্যাংক হয়তো সৃষ্টি হয়েছে, আমি মানে জনবিন্যাসের দিক থেকে আমি বলবো আর কি। আর বামপন্থীরা যেই জায়গার থেকে কিছু কিছু কেন্দ্রে আমি দেখলাম যে তারা থার্ড পজিশনে চলে এসেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক তাদের দিক থেকে। মানে তারা যতটুকুই যেতে পেরেছে, কিছু মানুষের কাছে যেতে পেরেছে, এটারও কিন্তু একটা প্রমাণ এই নির্বাচনে। হয়তো সিট পায়নি, কিন্তু থার্ড পজিশনে যাওয়া, 3-4 হাজার, কোথাও 5,000 ভোট পাওয়াটাও কিন্তু কম কথা না এই সিচুয়েশনে, যে মানে সিচুয়েশন ভোটের রাজনীতিতে যেটা চলছিল আর কি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আগামী যে বিধানসভা নির্বাচন, অ্যাকচুয়ালি বিধানসভা নির্বাচনের যে প্রেক্ষিত আর এডিসি নির্বাচনের যে প্রেক্ষিত, এটা কিন্তু একরকম না। তখন কিন্তু রাজ্যের যে একটা উন্নয়ন, রাজ্যের যে বিষয়গুলো, যদিও আমি উন্নয়নটা মানে এখন পরিলক্ষিত হয় না সেভাবে, উন্নয়নের নিরিখে নাগরিকগণ সেভাবে হয় না, নানা রকম ভাবে নানা মানে বিষয়ে তারা প্রভাবিত হয়ে ভোটদান করে। এবং গণতান্ত্রিক পরিবেশটাও যদি সেই রকম থাকে, তাহলে এডিসি নির্বাচনে যেই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, হয়তো আগামী বিধানসভা নির্বাচনে সেই প্রভাব নাও থাকতে পারে, কারণ এখানে পরিবর্তন হতে পারে। কিন্তু এটার প্রদ্যুৎ বাবুর যেটা বা তিপ্রামথা সুপ্রিমোর যে টার্গেট, উনি যদি পাহাড়ে 20টা সিট যদি ধরে রাখতে পারেন, ধরে রাখার ওনার যে ইচ্ছা, তাহলে তাকে জাতীয় দলগুলো বা বিজেপি আরো বেশি প্রাধান্য দিতে বাধ্য হবে। এবং এরপরে উনি যে তার যে দর কষাকষির যে জায়গাটা এতদিন যাবৎ যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে করছিলেন, এখন এডিসি দখলের পর ওনার ওটা আরো বেশি জোরদার হবে। তিনি সেখানে চাপের রাজনীতি করবেন, অনেক বেশি চাপের রাজনীতি করবেন। এখন সেটাই দেখা যাক যে আগামী দিনে কি হয়। এবং লোকসভা বিধানসভা নির্বাচন তো এখন মাত্র 26 শুরু, আমরা মাত্র 4 মাস গেল, 27 যাবে, তারপরে 28, এক মাসেই তো কত পরিবর্তন হয়ে যায়। তখন কিভাবে রাজ্য পরিস্থিতির, জাতীয় রাজনীতির পরিস্থিতিও তো কোথাও কোথাও পরিবর্তন ঘটতে পারে, সেটার সঙ্গে অনেক কিছু পরিবর্তন ঘটবে। ওকে, আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে একটু জিরানিয়ার দিকে চোখ রাখবো, সেখানে আমাদের প্রতিনিধি সঞ্জীব রয়েছে। সঞ্জীবের কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে, সঞ্জীব কি খবর পাঠিয়েছে আমাদের দেখে নেবো। সেখানে এসডিএম তথা রিটার্নিং অফিসার কি বলছেন, চলুন আগে আমরা একটু শুনে নিই। জিরানিয়া থেকে আমাদের প্রতিনিধি সঞ্জীব, যিনি ওখানে রয়েছেন, কভারেজ করছেন, সেখানে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার কি বলছেন গণনাকে কেন্দ্র করে, চলুন আমরা একটু শুনে নিই। Has been duly elected to fill the seat in the council from the above constituency.
এই জয়টা প্রত্যাশিত ছিল এবং এই জয় ভূমিপুত্র ত্রিপ্রাসাদের জয়, বোবাগ্রার জয় আগামী দিনে আমাদের বহু আকাঙ্ক্ষিত সাংবিধানিক সমাধানের লক্ষ্যে কিছু কিছু বেসিক দাবি দেওয়া পূরণের লক্ষ্যে বোবাগ্রাকে আমরা উপহার দিয়েছি, বোবাগ্রাকে শক্তিশালী করেছি এবং আজকের ফলাফলের পর রাজ্যের সমস্ত অংশের মানুষ আগামী দিনে ভূমিপুত্র জনজাতিদের তাদের যে ন্যায্য অধিকার প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল হবে। দেশে না ভোট মার্জিন নিয়ে কি বলবেন? ভোট মার্জিন আমি প্রথমেই বললাম এটা প্রত্যাশিতই ছিল। বিগত দিনে যেভাবে শরিকি দল, বড় শরিকি দল যেভাবে অযথা মিথ্যা অভিযোগ, অযথা কোনো যুক্তি ছাড়া জেলা পরিষদ প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ, এর একটা মোক্ষম জবাব দিয়েছে এবং রাজ্য সরকার রোমান স্ক্রিপ্টের মাধ্যমে কম বড় ভাষাকে চালু করার বিরোধিতা করেছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মাননীয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এবং আমাদের লোকসভা সদস্য মাননীয় বিপ্লব দেবের উপস্থিতিতে সামান্য কিছু সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য যে চুক্তিপত্র করেছিল, এই চুক্তিপত্র ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার জন্য আজকে এডিসি এলাকার জনজাতি, মুসলিম, বাঙালি, হিন্দুস্তানি সকল অংশের মানুষ এর জবাব দিয়েছে। এটাই তো পরিস্থিতি এবং আমি রাজ্যবাসীকে অভিনন্দন জানাবো। সারা রাজ্যের খবর আমার কাছে এখনো আসেনি, আমি জাস্ট আমার কাউন্টিং হল থেকে বেরিয়েছি। তবু পরস্পর শুনেছি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়েছে, যার জন্য আমি এডিসি এলাকার 28টা কেন্দ্রের এডিসি কেন্দ্রের সকল অংশের নির্বাচক মণ্ডলীদের সংগ্রামী অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। মুখ্যমন্ত্রী বারবারই জনসভায় বলেছে যে 28 কি বলবেন এই বিষয়ে? 28 থেকে 22 বাদ যাবে, বাকিটা থাকবে আর কি। আজকের এই জয় আমাদের মহারাজের জয়, আজকের এই জয় ত্রিপুরাসার জয়, আজকের এই জয় খানচার জয় হয়েছে। আজকের এই জয়ের ব্যাপারে আমি একমাত্র ফুল ক্রেডিট আমাদের মহারাজকে আমি দিতে চাচ্ছি এবং সমগ্র আমাদের ত্রিপুরাবাসী এবং আমার মান্দাই নগর পুলিপুর সকল জনগণ যে সাপোর্ট পেয়ে আমি যে হিউজ মার্জিন আমি পাস করেছি, তাই আমি সকল আমার জনগণের প্রতি আমার কৃতজ্ঞ বা আমার অভিনন্দন রইল। ভোট মার্জিনটা কি প্রত্যাশিত ছিল? হ্যাঁ, প্রত্যাশিত ছিল, কিন্তু এরকম ছিল না। আমরা যে চিন্তা মানে যে আমি মনে করছিলাম সেটার থেকে আমি বেশি মার্জিনে এবার আমি জয়লাভ করেছি। কোন জায়গায় ফ্যাক্টর করেছে? ফ্যাক্টর করেছে আমাদের মহারাজ এবং ফ্যাক্টর করেছে যারা 28 বলে আমাদের যে ত্রিপ্রাসাদের যে অ্যাকর্ড গুলা যেগুলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, যেগুলো তারা যেভাবে আমাদের পাহাড়ে বা আমাদের গ্রামগঞ্জে গিয়ে যেভাবে তারা বলেছে, এটা পরিপক্ষ মানে এটা রেজাল্ট ওনারা পেয়েছে এবং ওদের পক্ষেতেই আমার রেজাল্ট আমার পক্ষে হয়েছে আমি মনে করি। ওকে, আপনারা শুনলেন কি বলেছে সেখানে 15 জিরানিয়া কেন্দ্রের জগদীশ দেববর্মা, জয়ী প্রার্থী জগদীশ দেববর্মা এবং 16 মান্দাই কেন্দ্রের জয়ী প্রার্থী জিতেন্দ্র দেববর্মা কি বললেন আপনারা শুনলেন। এই মুহূর্তে আরো একটি খবর 10 কুলাই চাম্পাহর থেকে এই মুহূর্তে আমাদের কাছে আসছে। সেখানে তিপ্রামথা প্রার্থী রাজেশ্বর দেববর্মা 13,773 ভোটে জয়ী হয়েছেন। রাজেশ্বর দেববর্মা বিপুল ভোটে 13,773 ভোটে জয়ী হয়েছেন। ওনার প্রাপ্ত ভোট 19,277। রাজেশ্বর দেববর্মা ত্রিপ্রামথা প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট 19,277। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বিমল দেববর্মার প্রাপ্ত ভোট 5,505। তৃতীয় স্থানে রয়েছে অতুল দেববর্মা সিপিএম প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট 2,133 এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট কমেন্দ্র রিয়াং কংগ্রেস প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট 413 এবং নোটাতে ভোট পড়েছে 166। অর্থাৎ 10 কুলাই চাম্পাহর কেন্দ্রে রাজেশ্বর দেববর্মা 13,773 ভোটে জয়ী ঘোষিত হয়েছেন।
আপনারা দেখছেন তিপ্রামথার দিকে দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তিপ্রামথার প্রার্থীদের মধ্যে জয়ের উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তারা প্রার্থীদের নিয়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানে এই মুহূর্তে আনন্দ করছেন, উল্লাস করছেন, তাদের স্লোগান দিচ্ছেন। এবং যেমনটা শুনছিলেন আপনারা, জিরানিয়ার প্রার্থী জগদীশ দেববর্মা যেটা বলছিলেন যে ওনারা ওনাদের মথা সুপ্রিমোকে এই জয় উপহার দিয়েছেন এবং উনি বলছিলেন যে মানুষ কেন তাদের ভোট দিয়েছেন। 21টি আসনে তিপ্রামথার প্রার্থীরা এই মুহূর্তে এগিয়ে আছে এবং জয়লাভ করেছে, কিছু আসনে জয়লাভ এবং 6টি আসনে জয়লাভ করেছে এবং 15টি আসনে এগিয়ে রয়েছে তিপ্রামথা প্রার্থীরা। বিজেপি 2টো আসনে জয়লাভ করেছে এবং 5টি আসনে এগিয়ে রয়েছে। কি মনে করেন শেষ অবধি কোথায় গিয়ে ঠেকবে রাসবিহারী বাবু, কোথায় গিয়ে ঠেকবে তিপ্রামথার ফিগার, কোথায় গিয়ে আটকাবে বলে মনে করেন? 15 আর 6 জয়লাভ, 15তে এগিয়ে আছে, ওরা 22-23 পেতে 22-23 গিয়ে ঠেকবে। নলিন বাবু, আপনার কি মনে হয়? না, এটা তো মনে কাউন্টিং এর ব্যাপার, তো আর অনুমান করে কিছু বলা যায় না, কারণ যেহেতু কাউন্টিং 21 আর 7 চলছে। এখানে যেগুলো রেজাল্ট ডিক্লেয়ার হয়নি সেখানে কার ব্যবধানটা কত সেটা আবার দেখতে হবে সবটা। তাহলে দেখা যায় কোথাও যদি 500, 700, 100, 150 এরকম ভোটের ব্যবধান থাকে তাহলে সেটা মানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি দেখা যায় 2000, 3000 এডিসির ভোট, তো এত বেশি তো ভোটার সংখ্যা নাই যে এখানে 60,000, 70,000 ভোটার বা 1 লাখ ভোটার, তো সেখানে দেখা যায় যদি 2000, 3000 ভোটে যদি ব্যবধান সৃষ্টি হয় তাহলে সেটাকে সেগুলোকে কভার করার ক্ষমতা আমার মনে হয় না বিজেপির হবে। বা ওই বিজেপির যে 7টা যেখানে লিডিং আছে সেখানে যদি দেখা যায় 100-150 বা 200 ভোটের ডিফারেন্স বা 500 ভোটের ডিফারেন্স, সেটাকে সেই ক্ষেত্রে হয়তো এদিক সেদিক হতে পারে। না হয় যদি ওরাও যদি এরকম 1,500-2,000 ভোটে যদি এগিয়ে যায় সেখানেও কিন্তু সেটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা এখন ফাইনাল যে ডিক্লারেশন সেটার অপেক্ষায় আছি আর কি। ওকে, রাসবিহারী বাবু, কি মনে হয় বামেদের অস্তিত্ব সংকট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে? অনেকেই বিশেষজ্ঞরা বলছিলেন যে এবারের নির্বাচনে যদি আশানুরূপ ফল না করতে পারে বামেরা, তাহলে পাহাড়ে বামেরা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কি মনে করেন? দেখুন, আমরা যারা বামপন্থী আমাদের মধ্যে কোনো হতাশা না, আমরা কোনো হতাশার রাজনীতি করি না। আমাদের একটা নির্দিষ্ট দর্শন আছে সমাজ বিবর্তনে, সমাজের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, তার স্বাস্থ্য, চিকিৎসা, সমান অধিকার। সেইখানে আমরা যতদিন পর্যন্ত সেই কাজটা না করতে পারবো, সাধারণ নির্বাচনে আমাদের হারা জিতা সেখানে নির্ভর করে না। আমরা এবার জিততে পারলাম না, আমাদের হতাশা, আমরা সেই হতাশা রাজনীতি আমরা করি না। কারণ কমিউনিস্ট পার্টির জন্ম থেকে আমরা সেখানে লড়াইটা জারি আছে। আমরা স্বাধীনতার সময় সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে কমিউনিস্টরা, সবচেয়ে বেশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমার কমিউনিস্ট পার্টিরা সেখানে আক্রান্ত হয়েছে, সেটা ব্রিটিশরা করেছে। আর স্বাধীনতার পরে কিছু সরকার যারা আছে তারাও চেষ্টা করেছে। এখন আবার সর্বভারতীয় ক্ষেত্রে যারা ভারতবর্ষের ক্ষমতা আছে, এখন মোদী সাহেব, বিজেপি দল, তারা আপ্রাণ চেষ্টা করছে যে এদের মূল লক্ষ্য হলো কমিউনিস্ট পার্টি, এদেরকে কি করে আটকানো যায় এবং কি করে আটকানো। আমরা ত্রিপুরাতে সেই চেষ্টাটা করেছে। ত্রিপুরাতেও যাতে বামপন্থীরা উপজাতিদের মধ্যে যেহেতু সংগঠন শক্তিশালী, তাদেরকে কি করে ভাঙা যায় এবং সেইখানে কি করে বামপন্থীদের উৎখাত করা যায়, সেইখানে অনেক বিষয় আছে। সেগুলো আপনারা জানেন, 18 নির্বাচনে অনেক টাকার খেলা হয়েছে। এখন যে নির্বাচনগুলি চলছে আমাদের কাছে সেই খবর আছে। কাজে আমরা বামপন্থীরা হতাশাগ্রস্ত হই না। আমাদের লড়াই সারা ভারতবর্ষে, আমার ত্রিপুরাতে থাকবে। আবার আমরা আমাদের যারা কর্মী আছে, আমাদের যারা নেতা আছে বামপন্থীদের, আমরা সেই মাঠে যাব, মানুষের পাশে থাকবো। মানুষের যে দৈনন্দিন যে সমস্যা, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, করাপশন, সেইখানে আমাদের লড়াই থাকবে। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সেইখানে যে 18-র পরে যে ত্রিপুরা যে পরিস্থিতি, সেটা মথা বলুন আর বিজেপি বলুন, সবার ক্যারেক্টারই একটা, সেই অবস্থার মধ্যে দাঁড়াই। ওকে রাজবাবু, আমি আপনার কাছে আসবো। এই মুহূর্তে আরো একটি আপডেট আমাদের কাছে রয়েছে, গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। 23 অম্পিনগর কেন্দ্রে, যেখানে সওদাগর কলই ছিলেন বিজেপির প্রার্থী, যিনি তিপ্রামথা থেকে নির্বাচনের আগে দল বদল করে বিজেপিতে যোগদান করেছিলেন, উনি কিন্তু 10,790 ভোটে হেরে গেছেন তিপ্রামথার প্রার্থী কমল কলইয়ের কাছে। কমল কলইয়ের প্রাপ্ত ভোট 15,278, সওদাগর কলইয়ের প্রাপ্ত ভোট 4,488।
আইপিএফটি প্রার্থী যশোদা রানী জমাতিয়া পেয়েছেন 2661টি ভোট, তৃতীয় স্থানে আইপিএফটি রয়েছে সেখানে, এবং সিপিএম এর পৃথ্বীরাজ কলই